আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওমা আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীন বাংলা এবং স্বাধীন ভারতের স্বপ্ন চোখে নিয়ে যারা পাড়ি দিয়েছিল দুর্গম পথে, যারা দেশকে ভালোবেসে করেছিল জীবনব্যাপী সংগ্রাম, যাদের রক্ত আর ত্যাগ আমাদের স্বাধীনতার বেদিমূলে উজ্জ্বল সূর্যের মতো দিন রাত আলো ছড়ায়, সেই মহাবিপ্লবীদের চরণে শত কোটি প্রণাম। বিপ্লবীদের এই স্বদেশ চেতনাকে উদযাপন করার জন্য গল্প জাংশনের আজকের নিবেদন রণাঙ্গনের পত্র, চতুর্থ পর্ব। এই পর্বে আমরা তুলে ধরব বিপ্লবীদের রণাঙ্গন থেকে প্রেরণ করা কিছু পত্র। বিংশ শতকের ৩০-এর দশকে বাংলার আন্দোলনে দেখা দেয় এক নিদারুণ পরিবর্তন। বাঙালি ঘরের মা বোনেরা তাদের জীবন কেবলমাত্র গৃহকর্মে এবং রান্নাঘরে আবদ্ধ না রেখে হাতে বোমা, গুলি, পিস্তল, রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েন বিপ্লবী আন্দোলনে। এই শক্তিরূপিণী নারীদের দলে শান্তি দাস, সুনীতি চৌধুরী, বীণা দাস, কল্যাণী দাস, কল্পনা দত্ত, উজ্জ্বলা মজুমদার, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখরা ছিলেন। প্রীতিলতা ছিলেন মাস্টারদা সূর্য সেনের পরম স্নেহের পাত্রী। তাঁর ডাকনাম রানী। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রীতিলতা সত্যি ছিলেন একজন রাজরানী। প্রীতিলতা ছিলেন এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। চট্টগ্রামের খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকায় আসেন আইএ পড়তে। আইএ পরীক্ষায় ইডেন বালিকা মহাবিদ্যালয় থেকে প্রথম বিভাগে পাশ করেন। ঢাকায় থাকতেই বিপ্লবী লীলা রায়ের অনুপ্রেরণায় প্রীতিলতা দীপালি সংঘে যোগদান করেন। শুরু হয় তাঁর বিপ্লবের পথে বীর দর্পে পথ চলা। কলকাতায় বেথুন কলেজে পড়াকালীন বিপ্লবী মনোরঞ্জন রায়ের উদ্যোগে মাস্টারদার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে প্রীতিলতা যোগদান করেন। প্রীতিলতা চমৎকার মেধাবী ছাত্রী ছিলেন। বেথুন কলেজ থেকেও তিনি বিএ পাশ করেন ডিস্টিংশন নিয়ে। বিপ্লবী দলের নির্দেশে নিজের মাস্তুতো দাদা পরিচয় দিয়ে এবং অমিতা দাস ছদ্মনামে আলিপুর সেন্ট্রাল জেলে এসে দিনের পর দিন দেখা করেছেন জেলবন্দি বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সাথে। রামকৃষ্ণের ফাঁসি হয়ে যাবার পর প্রীতিলতা ফিরে গিয়েছেন চট্টগ্রামে। এরপরে তিনি নন্দনকাননে অপর্ণাচরণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার চাকরি পেয়েছিলেন, কিন্তু তার মনে শান্তির লেশমাত্রও ছিল না। তিনি চেয়েছিলেন সরাসরি গেরিলা অ্যাকশনে অংশগ্রহণ করতে। অবশেষে 1932 সালের 24শে সেপ্টেম্বর মাস্টারদার অনুমতিতে প্রীতিলতা পেয়ে গেলেন সেই সুবর্ণ সুযোগ। প্রীতিলতার নেতৃত্বে 7 জন যুবক রাতের অন্ধকারে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করে। ইংরেজ সৈন্যদের সাথে মুখোমুখি লড়াই চলতে থাকে। ভয়ঙ্কর লড়াইয়ে সেদিন সরকারি মতে 1 জন ইউরোপীয় নিহত ও 11 জন আহত হলেও বেসরকারি মতে অন্তত 13 জন হতাহত হয়। প্রীতিলতা নিজেও বোমা বিস্ফোরণে আহত হন। আহত অবস্থাতেও তাঁর বিপ্লবের গৌরবকে অক্ষত রাখতে ব্রিটিশ সৈন্যবাহিনীর হাতে ধরা না দিয়ে
প্রীতিলতা পটাশিয়াম সাইনাইড খেয়ে মৃত্যুবরণ করেন। আমরা তুলে ধরছি 24শে সেপ্টেম্বর সর্বশেষ লড়াইয়ের আগে পলাতক অবস্থায় নিজের মাকে লেখা প্রীতিলতার জীবনের শেষ পত্র। মাগো, তুমি আমায় ডাকছিলে। আমার যেন মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যি কি তুমি এত কাঁদছ? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে। মা, আমায় তুমি ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছে নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে তুমি ভুল বুঝো না। মাগো, তুমি এমন করে আর কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা? দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, উৎপীড়িতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, তুমি আর চোখের জল ফেলো না। এই পৃথিবী থেকে যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড়ই ব্যথা দিয়ে এসেছি মা। তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো মা। ইতি তোমার রানী। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, আপামর বাঙালির কাছে যিনি বাঘা যতীন নামে খ্যাত। বাঘা যতীন ও তার 4 জন সঙ্গী একত্রে বালেশ্বরে বুড়িবালামের তীরে ব্রিটিশের সাথে সম্মুখ সমরে এক দুর্দমনীয় লড়াই লড়েছেন। এই ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্বর্ণ মুকুট। বাঘা যতীনের আগে পর্যন্ত বাংলার যাবতীয় বিপ্লবী অ্যাকশনের মূল লক্ষ্য ছিল হিট অ্যান্ড রান। বাঘা যতীন লড়াইয়ের সেই পুরনো ছক ভেঙে ফেলে এক নতুন ছক বা মডেল তৈরি করেন, যে মডেলের মূল লক্ষ্য ছিল বিপ্লবীরা তাদের নিজেদের প্রাণের বিনিময়ে পরাধীন জাতির ঘুম ভাঙিয়ে তাদের জাগিয়ে তুলবে। পরবর্তীকালে বাঘা যতীনের এই নতুন মডেল অনুযায়ী বহু বিপ্লবী অ্যাকশন হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিনয় বাদল দীনেশের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান। বস্তুত এই ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল বাঘা যতীনের 52তম জন্মদিন। এফএ পাশ করার আগেই টাইপ ও
ও শর্ট হ্যান্ড শেখেন যতীন। এরপর চাকরি বদলে বদলে অবশেষে বাংলার লেফটেন্যান্ট গভর্নরের অর্থাৎ সচিব হুইলার সাহেবের স্টেনোগ্রাফার পদে যোগ দেন। বাঘা যতীন স্বামী বিবেকানন্দ ও সিস্টার নিবেদিতার বিশেষ স্নেহ ও সাহচর্য পান। যোগেন্দ্রনাথের বাড়িতে অরবিন্দের সাথে যতীনের প্রথম আলাপ। যুগান্তর দলে অংশগ্রহণ এবং 1906 সালে যুগান্তর দলের প্রথম নিখিল বঙ্গীয় সম্মেলনে যোগদান। অপ্রতিদ্বন্দ্বী বিপ্লবী নেতা হিসেবে যতীনের উত্থান মোটামুটিভাবে 1908 সালে আলিপুর বোমার মামলার ঘটনার পরে। যতীনের নেতৃত্বে 2 বছরে অন্তত 12টি সফল ডাকাতি হয়েছিল বলে অনুমান। 1910 সালে হাওড়া ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার, সরকারি চাকরি থেকে বরখাস্ত, 1 বছর পরে বেকসুর খালাস। গোপনে বিপ্লবী সংগঠনে সবিস্তারে আত্মনিয়োগ করেন। তার নির্দেশে বীরেন দত্ত গুপ্ত আলিপুর বোমার মামলায় যুক্ত পুলিশ অফিসার শামসুল আলমকে হত্যা করে। 1915 সালে যতীন্দ্রনাথ রাসবিহারী বসুর সাথে একযোগে সারা ভারত জুড়ে একদিকে সেনা বিদ্রোহের এবং অন্যদিকে জার্মান অস্ত্র সম্ভারে সজ্জিত হয়ে গণবিপ্লবের পরিকল্পনা রচনা করেন। নানান কারণে সেনা বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয় এবং জার্মান অস্ত্র সম্ভার দেশে না পৌঁছানোয় গণবিপ্লবের আশা ভঙ্গ হয়। জার্মান অস্ত্র সংগ্রহের জন্য যতীন চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্ত ও জ্যোতিষ পাল 4 জন সহকর্মীকে নিয়ে বালেশ্বরে গোপন আস্তানা গাড়েন। 3 মাস পরে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ কলকাতা থেকে বালেশ্বরে এসে তাদের ধাওয়া করে। 9 সেপ্টেম্বর 1915 বুড়িবালাম নদীর তীরে চাষখণ্ডে পুলিশের সাথে খণ্ডযুদ্ধে চিত্তপ্রিয় মারা যান এবং গুলিবিদ্ধ যতীন সহ বাকি 3 জন ধরা পড়েন। পরদিন যতীনের মৃত্যু হয়। নীরেন ও মনোরঞ্জনের হয় ফাঁসি এবং জ্যোতিষের যাবজ্জীবন দ্বীপান্তর। 1915 সালে বালেশ্বরের গোপন ডেরা থেকে তার দিদি বিনোদবালাকে লেখা একটি পত্র আমরা তুলে ধরছি। শ্রী শ্রীচরণ কমলেশু। দিদি, আমার অসংখ্য প্রণাম জানিবেন। আমি বেশ ভালো স্থানে সর্বাঙ্গীন কুশলে আছি। আমার জন্য কোনো চিন্তা করিবেন না। কর্মের নিমিত্ত বাহির হইয়াছি। ভবিষ্যতের সাক্ষাৎাদি কর্মের উপরেই নির্ভর করিতেছে। শীঘ্রও হইতে পারে, কিছু বিলম্বও হইতে পারে। তবে নিরাশ হইবার বা ভয়ের কোনো কারণ দেখি না। সর্বদা স্মরণ রাখিবেন, না হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। মার আশীর্বাদে সমস্ত বিপদ হইতে উদ্ধার হইয়াছি। তিনি সমস্ত কর্মে সর্বদা যেমন সাহায্য করিয়াছেন, এই বর্তমান অবস্থায়ও তেমনই সাহায্য করিবেন সন্দেহ নাই। তাহারই প্রেরণায় এ কর্মসমুদ্রে ঝাঁপাইয়াছি। তিনি কুলে লইবেন। আপনি যে মার সন্তান, তাহার হৃদয়ের কথা স্মরণ করিয়া আপন হৃদয়ে বল রাখিয়া যে সকল রত্নগুলি আপনার নিকট আছে, তাহাদের যাহাতে উদ্দেশানুযায়ী কর্মের উপযোগী করিয়া ভবিষ্যতে মায়ের পূজায় অর্পণ করিতে পারেন, সেই চেষ্টা করিবেন। আপনি ব্যস্ত হইলে ইন্দুদের নিকট কি আশা করেন? আপনি ব্যস্ত হইবেন না। সমস্তই বুঝেন। সংসারে সমস্তই জীবন যে কত অস্থায়ী, তাহা আপনি অনেক প্রকারে দেখিয়াছেন এবং বুঝিয়াছেন। এই অস্থায়ী সংসারে জীবন যে ধর্মার্থে বিসর্জন করিতে অবকাশ পায়, সে তো ভাগ্যবান। এবং তাহার সমস্ত শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, বিশেষত তাহার মাতৃস্থানীয় সহোদরা যদি স্থিরভাবে চিন্তা করিয়া দেখেন, তাহা হইলে নিজেদের বংশের সৌভাগ্যের কথা বেশ উপলব্ধি করিতে পারেন।
এবং ধর্মার্থে বহির্গত ব্যক্তির সাধনায় সিদ্ধির পূর্বে তাহার গৃহে প্রত্যাবর্তন কখনোই বাঞ্ছনীয় মনে করেন না, বরং তাহার মন্ত্রের সাধন পথের সহায়তার নিমিত্ত তাহার অবর্তমানে গৃহে বুক বাঁধিয়া ভগবানের নির্ভরতা সহকারে পরস্পরের রক্ষণাবেক্ষণ ও শান্তি দান করাই তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়। এবং এই শ্রেণীর ব্যক্তিরাই জগতে ধন্য এবং সার্থক মাতৃস্তন্য পান করিয়াছেন। হাহুতাস্ত সকলেই করিয়া থাকে। আপনি আমিও যদি তাহাই করি, তবে আমরা আমাদের স্বর্গীয়া মাতৃদেবী শরৎ শশীর গর্ভে জন্মিয়াছিলাম কেন? আমরা তো সাধারণের ন্যায় দুর্বল হৃদয় অবিশ্বাসী সামান্য মায়ের সন্তান নই। আমাদের মা জীবন ভরিয়া কি সকল ব্যাপার হাসিতে হাসিতে সহ্য করিয়া গিয়াছেন, একবার ভাবিয়া দেখুন তো। আর আজ তিনি জীবিত থাকিলে তিনি স্বয়ং আমাকে আমার কর্মে বরণ করিয়া লইতেন সন্দেহ নাই। তাহার অবর্তমানে যাহার হাতে আমাকে তিনি রাখিয়া গিয়াছেন, আমার সেই মাতৃস্বরূপিণী সহোদরা ও গুরু ভগ্নীর কি করা কর্তব্য একটু ভাবিয়া দেখিবেন। আপনি ইতিপূর্বে একসময় কোনো এক বিপদের সময় আমাকে লিখিয়াছেন, আমাদের অপেক্ষা যিনি তোমাকে বেশি ভালোবাসেন তিনি সর্বদা তোমার কথা ভাবিতেছেন। আমরা তোমার নিমিত্ত চিন্তা করিয়া কি করিব? আপনার অবস্থা এতদিনে আরো উন্নত হওয়ার কথা। হৃদয়ের বল এখন আরো অধিক হইয়াছে আশা করা যায়। আপনি অনুগ্রহ করিয়া মন শান্ত করিয়া সসন্তান ইন্দুকে রক্ষা করিবেন। সন্তানগুলি যাহাতে মানুষ হয় তাহার চেষ্টায় যেন কোনো ত্রুটি না হয়। কখনো কোনো বিষয় প্রয়োজন হইলে ভাইদের কাহাকেও স্মরণ করিবেন এবং আমার মতো জ্ঞান করিয়া প্রয়োজন জানাইবেন, অভাব থাকিবে না। কোথায় আছি জানিয়া প্রয়োজন নাই। পত্র পাইলেন তাহাও কাহাকে বলিবার প্রয়োজন নাই। প্রেরিত লোকের নিকট বক্তব্য যদি কিছু থাকে জানাইবেন। সমস্ত গুরুজন দিগকে প্রণাম ও আশীর্বাদ ভাজনগণকে স্নেহাশিস দিবেন। স্মরণ রাখিবেন, বিপদের সময় স্থৈর্য সহকারে বুদ্ধি আশ্রয় গ্রহণ করাই বিধেয়। পরমারাধ্য শ্রী গুরুদেবের চরণে সদা মতি রাখিবেন। তাহাকে পত্রাদি লিখিবেন। শ্রীচরণে নিবেদন। ইতি প্রণত সেবক। শুনলেন রণাঙ্গনের পত্র। এই চিঠিগুলি পড়লে বোঝা যায় যে দেশের মাটির উপর থেকে আমরা পা ফেলে হেঁটে চলেছি প্রতিনিয়ত, সেই দেশের মাটির ভিতর কত তরুণ তরুণীর রক্ত মিশে রয়েছে। তাদের রক্তের বলিদান ছাড়া এই স্বাধীন ভারতবর্ষ আমাদের কখনোই প্রাপ্ত হতো না। কত সহস্র মানুষের ত্যাগ এবং বলিদানের ফসল আমাদের স্বাধীন ভারতবর্ষ। গল্প জাংশন মনে করে আমাদের এই গৌরবের ইতিহাস সম্প্রচার করা একটা দায়িত্ব, যে দায়িত্বের ভার আমরা রাজমুকুটের মতো মাথায় ধারণ করতে চাই। আমাদের দেশের এই গৌরবময় ইতিহাস সকল মানুষের মনে আরো বদ্ধপরিকর স্বদেশ চেতনার ভাব জাগাক, এই আমাদের কামনা। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।